নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দি সফরে আসছেন অখিল, কালো পতাকা দেখাবেন বিক্ষুব্ধরা। সংস্কারের অভাবে বেহাল মহাসড়ক ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। জমি বিবাদের জেরে নৃশংস খুন, 5 ব্যক্তির যাবজ্জীবন হাইলাকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 25 নভেম্বর শিবসাগরের বিধায়ক তথা রাইজোর দলের সভাপতি অখিল গগৈ হাইলাকান্দি সফরে আসছেন। এদিন তিনি জেলার বাবুয়ারঘাটে দলীয় সভায় অংশগ্রহণ করবেন। তবে তার সফরটি সহজে সম্পন্ন হবে না, কারণ বাবুয়ারঘাট যুব সমাজের একাংশ তার বিরুদ্ধে এদিন কালো পতাকা প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন। বাবুয়ারঘাটের যুবকরা সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তারা আগামী 25 নভেম্বর বিধায়ক অখিল গগৈকে কালো পতাকা প্রদর্শন করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাবুল হোসেন লস্কর, বাহারুল ইসলাম লস্কর, আলিমুদ্দিন লস্কর, বাপন বড়ভূইয়া, আজমল হোসেন লস্কর, আসাদ উল্লাহ বড়ভূইয়া, ইসলাম উদ্দিন বড়ভূইয়া, সাইমন বড়ভূইয়া, নাজমুল হোসেন লস্কর সহ আরও অন্যান্যরা। তারা বলেন, রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ সম্প্রতি আসামের 5 কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গিয়ে বিজেপির পক্ষে কাজ করেছেন। তার এই আচরণের কারণে বাবুয়ারঘাটের যুব সমাজের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের আরও অভিযোগ, অখিল গগৈয়ের রাইজোর দল এবং AIUDF এর মতো রাজনৈতিক শক্তি অসমের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অখিল গগৈ এবং তার দল অসমের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি করতে এবং জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। আজকের দিনও আমরা মিডিয়ার মাধ্যমে আইতে বাধ্য হয়েছি। আজকের দিনও যে আমরা বাবুরঘাট যে যুব সমাজ যেটা সব ঐক্যবদ্ধ হইয়া মিডিয়ার মাধ্যমে আইতে ওটা লাগে বাধ্য হয়েছি যে 2024 লোকসভা নির্বাচনও যে রাইজোর দলের সভাপতি অখিল গগৈ শিবসাগরের বিধায়ক কংগ্রেসের লগে ঐক্যবদ্ধ জোটর হইয়া যে লোকসভার নেতৃত্ব দিয়েছেন বা লোকসভা ইলেকশনও তাই যে ঐক্যবদ্ধ আসরা আমরা তো মনে করি তাই যে আসামের মাঝে সংগ্রামী এক নেতা, জনদরদী নেতা। ঠিক সামনে তাই দেখা যায় বাই ইলেকশন সামনে রাখিয়া যে 5টা উপনির্বাচন রাখিয়া যে সামনে থাকি তাই যে কংগ্রেস থাকি যে তাই যে বলে 12 গেছে 12 যাবার মেন উদ্দেশ্য দেখা গেছে যে তাই নই লাগি যে হিন্দু মুসলমানের যেটা রাজনীতি আসামও শুরু করছে। সামনে দেখা যায় 2024 লোকসভা নির্বাচনের যে আমরা সোনাইর বিধায়ক করিমুদ্দিন লস্করে যেটা মানে চাইছেন যে হিমন্তর পকেটও আমাইয়া যেটা লুবাবাজ্য করছেন ওই ধরনের এটা তাই মানে এটা ঐক্যবদ্ধ একটা মতামত লইয়া তাই সামনে বাই ইলেকশন সামনে রাখিয়া কংগ্রেস থেকে মুয়াজির থেকে বাড়িয়া গেছে। তে আগামী 25 নভেম্বর তার হাইলাকান্দি সফর আছে। আমরা দেখা যায় হাইলাকান্দি বাবুরঘাট HP পেট্রোল পাম্পর তার এক বিরাট জনসভা আয়োজন করছেন। এই জনসভা তার পৌঁছবার 2 কিলোমিটার আগে বাবুরঘাট বাইপাসও আমরা কালা পতাকা দাহ করমু, তার একটা কুশপুতুল দাহ করমু যে তাই লাগে একটা মিথ্যাবাদী, তাই এখন বেঈমান, তাই প্রতারক দলাল, তাই বিজেপির মানে। বরখলার শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়ক আজও সম্পূর্ণ হল না। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে হাতিচড়া, বালাছড়া, বদলখা, মারুয়াছড়া রাস্তা থেকে পিচ উঠে গেছে। নিত্যযাত্রীরা যাতায়াত করতে নিয়মিত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিভাগীয় কর্মীদের উদাসীনতায় এই রাস্তা বেহাল হয়ে পড়েছে, তাই প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে স্থানীয় লোকেরা শিলচরের সাংসদ ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। নমস্কার। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে আজকে আমরা সফর হয়েছি। এই রাস্তার গর্ত এত বেশি বাড়ছে যার ফলে মানুষ দৈনন্দিন চলাফেরার অসুবিধা হচ্ছে এবং রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার ফলে অনেক মানুষ নিত্য প্রয়োজনীয় চলাফেরার পথে মানুষ খুব অসুবিধা হচ্ছে এবং অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। তাই আমরা অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়ক রাস্তাটি এবং দুরবস্থা দেখে আমরা নিজে লজ্জাবিত
এই জন্যে শিলচরের এমপি তথা আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে এই রাস্তার পুনর্নিবাস করার জন্য অনুরোধ করতেছি। জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং আরো 2 ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে বৃদ্ধ সহ মোট 5 ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে 2টি মামলায় 3,000 ও 6,000 টাকা জরিমানা, সেটা অনাদায়ে আরো 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত। বিচারপতি মাহমুদুল হোসেন বড়ভুইয়া এই রায়দানের মাধ্যমে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড অভিযুক্ত আনন্দমোহন নাথ, সুমন্তু দাস, আশিস কুমার নাথ, সুমেশ নাথ এবং সজল নাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ জরিমানার আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সরকারি পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান, 2008 সালের 9 সেপ্টেম্বর সকাল 7:30টা নাগাদ লালার উমেদনগরের বাসিন্দা আরতিনাথের ছোট ভাই স্বপননাথ বাড়িতে আসার পথে মুক্তাছড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে রাস্তায় তার পথ অবরোধ করে অভিযুক্তরা হাতে দা লাঠি সহ মারপিট সহ ধারালো অস্ত্র দ্বারা গুরুতর জখম করে। স্বপননাথের আর্তনাদ শুনতে পেয়ে তার স্ত্রী কৃষ্ণানাথ এবং তার পিতা অমৃত মোহন নাথ ঘটনাস্থলে এসে তাকে বাঁচাতে চাইলে অভিযুক্তরা তাদেরকেও বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। পরদিন এই ঘটনার গুরুতর আহত স্বপননাথের পিতা অমৃত মোহন নাথ শিলচর মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। এই ভয়ঙ্কর মারপিট ও নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে গুরুতর আহত স্বপননাথের বড় বোন আরতিনাথ লালা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন। সেই মামলার এদিন রায় দায় হয়েছে সংশ্লিষ্ট বিচারপতি। সহ মারাত্মক অস্ত্র নিয়ে বাদিনীর ভাই স্বপননাথের রাস্তা অবরোধ করেন এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি আরম্ভ করিয়া বাদিনীর ভাইকে মারপিট আরম্ভ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করিলে আল্লাহ চিৎকার শুনিয়া বাদিনীর ভাই স্বপননাথের স্ত্রী কৃষ্ণারানী নাথ এবং বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনাস্থলে আসিয়া বাদিনীর ভাইকে উদ্ধার করিতে চাইলে আসামিগণ তাহাদেরকে বেধড়কভাবে মারপিট করিয়া গুরুতর জখম করেন। ফলে বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনার পরদিন অর্থাৎ গত 10/9/2008 ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বিগত 11/9/2008 ইংরেজি তারিখে বাদিনী লালা পুলিশ স্টেশনে আসামিগণের বিরুদ্ধে এজাহার দিলে ওর মোকদ্দমা লালা কেস নম্বর 317/8/2008 ইংরেজি তারিখ হিসাবে নথিভুক্ত হয়। সেকশনগুলো ছিল 147, 148, 149, 141, 341, 307, 325, 326, 302 IPC। এটা মানে কোন জেলে হত্যা করা হয়েছে, মানে জায়গা জমি সংক্রান্ত? জায়গা জমি সংক্রান্ত দ্বারা পারিবারিক বিরোধ থাকায় এই আমার হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এই মামলায় পাবলিক প্রসিকিউটর হিসাবে আমি শান্তনু শর্মা ছিলাম। কয়জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে? 5 সব আসামিরা যাবজ্জীবন দেওয়া হয়েছে। ব্যবসায়িক প্রতিহিংসার পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুলকে, এমনই গুরুতর অভিযোগ করেছেন রাহুল শেখের পিতা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচরে এসে বিড়ি ফেরি করতেন রাহুল শেখ নামের এক যুবক। গত 4 নভেম্বর জিরিঘাট বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি। জোজাং পাহাড়ে জাতীয় সড়কে তার মোটরসাইকেল বিড়ি চটি পাওয়া গিয়েছিল। গত 7 নভেম্বর তার পিতা আব্দুল হেলিম জোজাং পাহাড়ের নিচে গর্তে পুঁতে রাখা অবস্থায় পুত্র রাহুল শেখের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশের কাছে সমঝে দেন। গত 8 নভেম্বর মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গে। সেই খুনের ঘটনায় জড়িত সন্দেহ লক্ষ্মীপুর পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হচ্ছেন ইকবাল শেখ ও সেলিম শেখ। তাদের বাড়িও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। তারাও ব্যবসা সূত্রে এখানে ছিল। 9 নভেম্বর সকালে শিলচর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে ওদিকে জেরা করার জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছিল। বর্তমানে অভিযুক্তরা শিলচর আদালতে রয়েছে। পুলিশের হাতে লাঠির বদলে ঝাড়ু দেখা গেল শিলচরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন স্বচ্ছ ভারত অভিযান। তার এই অভিযানে সাড়া দিয়েছিল ভারতের আম জনতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভাগ। এই অভিযানে পুলিশ প্রশাসনও পিছিয়ে নেই। রবিবার আসাম পুলিশের 6 AP ব্যাটালিয়নের জওয়ানরা স্বচ্ছ ভারত অভিযানে নামে শিলচর শ্মশানঘাটের ভেতর তার পার্শ্ববর্তী সড়কে ঝাড়ু হাতে নেমে পড়ে তারা। এর নেতৃত্ব দেন 6 AP ব্যাটালিয়নের কমান্ডেंट डॉक्टर प्रदीप शोइकिया, APS असिस्टेंट कमांडेंट विजय सिंह। श्मशान का जो साफ सफाई का काम चल रहा है, तो ये हम लोग 6 AP बटालियन कासार सिलचर से है। तो और इसके बाद हम लोग कमांडेंट साहब ने नया और हम लोग स्टेप ले रहा है। नॉट ओनली
नॉट ओनली सिलचर श्मशान घाट लेकिन एंटायर जो सिलचर का अंदर जो हम लोग का बदलन का दैना बया जितना दूर सिलचर का अंदर जितना जो इंस्टीट्यूशन है जितना है हम लोग एक प्रोग्राम कोशिश कर रहा हूँ जितना हम लोग का ड्यूटी के अंदर हम लोग का सिक्योरिटी अपना अपना जो ड्यूटी का अंदर में इन एडिशन टू आवर मैंने जो अलॉटेड ड्यूटी तो हम लोग इसका अंदर में भी हम लोग कर रहा है हम लोग और सोच रहा है इसके बाद में और दूसरा जगह में हम लोग तैयार कर रहा है अभी तो ठीक है। अच्छा पहले क्या आज के पहले क्या कभी करे थे क्या सच्चे? हाँ इसका पहले हम लोग अपना बटालियन का जो यूनिट का जो बटालियन का जो है उसका आसपास और उसका नज़दीक का जो जितना मार्केट वगैरह है 6 फीट बटालियन कथल का हम लोग किया है हमेशा हम लोग भारत स्वच्छ भारत अभियान का अंदर तो हम लोग का अपना जो ड्यूटी तो है और मंथली जो हम लोग एक सफाई अभियान होता है हम लोग का बटालियन का अंदर होता है प्लस उसका दाइना बया हम लोग इतना किया है तो अभी हम लोग शुरू किया है सिलचर एंटायर सिलचर का अंदर एक हम लोग अभियान कोशिश कर रहा हूँ अपना ड्यूटी को छोड़ के ड्यूटी का 20 जितना सकता है हम लोग अभी कर रहा हूँ। मतलब टाउन के भीतर पहली बार आए हैं? टाउन का जो टाउन के अंदर नहीं श्मशान घाट में हम लोग पहला आया है पहला फर्स्ट हम लोग का जो 6 फीट का मेरा ख्याल से इसका आगे तो हम लोग तो इतना पुराना कहानी तो हम लोग बोल नहीं सकता मेरा ख्याल से इस बार श्मशान में 6 फीट पटलन का पहली बार हम लोग ये साफ सफाई के लिए आया हूँ। বরাকের বেকার সমস্যার সংকট অবস্থায় বহিরাজ্যে স্বাস্থ্যকর্মীর কাজে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিল বেসরকারি সংস্থা গ্লোবাল এনজিও। এদিন চিরকান্দিতে আতাউর রহমান এই ম্যান পাওয়ার কনসালটেন্সির কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সূচনা করে উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বরাক যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় বড় মাপের কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান নেই, কর্মসংস্থান না থাকায় বরাকে দিনের পর দিন বেকারত্বের হার দ্রুত বাড়ছে, সরকারি নিযুক্তিতেও বঞ্চিত হচ্ছেন বরাকের যুবক যুবতীরা বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ওই অবস্থায় ওই বেসরকারি এনজিওর উদ্যোগে অত্যন্ত উপকৃত হবেন এতদ অঞ্চলের বেকাররা। এই সংস্থা চেন্নাইয়ের অন্য একটি সংস্থার মাধ্যমে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ৪র্থ শ্রেণীর স্বাস্থ্যকর্মীর কাজ পাইয়ে দেবে আরিফা কনসালটেন্সি বলে জানান এনজিওর পক্ষে আতাউর রহমান। এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহিমউদ্দিন হাজারি, শ্যামলকান্তি দেব সহ আরো অন্যান্যরা। জব মেলা বুঝিয়ে তো চাকরির সব জমার মধ্যে তামিলনাড়ু থেকে যে সমস্ত কোম্পানি নিব তারা রিপ্রেজেন্টেটিভ তারা ডাইরেক্টর তারা বিভিন্ন পদাধিকারী আসবে তারা এসে ডাইরেক্ট আলাপ আলোচনার মাধ্যমে যোগ্যতার নিরিখে চাকরি কর্মসংস্থান যারা পাবে তাদের তালিকা প্রস্তুত করবে। আপনারা সবাই নিজ নিজ এলাকার বেকার যুবক যুবতীদের 5 তারিখ কয়টা 5 তারিখ সকাল 11টায় শুরু হবে 12টা কালা শুরু করবো 27, 28, 29, 30 নভেম্বর 27, 28, 29, 30 নভেম্বর এই 4 দিন যারা কর্মসংস্থান চায় তাদের বায়োডাটা হইতে নিজের নাম ঠিকানা বাবার নাম ঠিকানা ইত্যাদি আর সবাইকে আমি একটা পরামর্শ দিচ্ছি আগে যে কোনোভাবে নাম লেখলে হইতো এখন নামটা লেখতে একটা অক্ষর যাতে বানানো ভুল হয় না। আধার কার্ডও যেভাবে আছে ভোটার আইডি কার্ডও যেভাবে আছে একবারে দেখি একটা অক্ষর ভুল হইলেই ওই যে মেডিকেলে একটা কার্ড দেখি না আয়ুষ্মান কার্ড আমি গত সপ্তাহে একজন রুগী দেখতে গেছিলাম মেডিকেল তো বলল যে স্যার আমার আধার কার্ডের নামের সঙ্গে একটা অক্ষরের অমিল ভোটার আইডি কার্ডে এর লাগে আয়ুষ্মান কার্ডটা পাইছি না আপনি একটু প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেন। আমি গেলাম প্রিন্সিপাল। উত্তর নারায়ণপুর আয়েশা সিদ্দিকী বালিকা হাফিজিয়া মাদ্রাসার পুরনো রশিদ বুক বাতিল সহ মাদ্রাসার প্রধান শিক্ষককে বরখাস্ত করল মাদ্রাসার পরিচালনা কমিটি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেন উত্তর নারায়ণপুরের আয়েশা সিদ্দিকী বালিকা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আইনজীবী জামাল উদ্দিন লস্কর, সম্পাদক আনিসুর রহমান লস্কর, উত্তর নারায়ণপুর প্রাক্তন জিবি সভাপতি রবিজুল হক লস্কর, নুরমান হোসেন লস্কর, আব্দুস সালাম লস্কর, শহীদুল আলম প্রমুখ। তারা বলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সেলিম উদ্দিন লস্কর বিগত মাদ্রাসা পরিচালনায় আয় ব্যয় হিসেব না দেওয়ায় তাকে বরখাস্ত করেন পরিচালনা কমিটি। তাছাড়া ছাত্রীদের ভর্তির জন্য কোনো ফিজ নেওয়া হবে না, সম্পূর্ণ ভর্তি ফ্রি থাকবে বলে তিনি ঘোষণা করেন। বর্তমানে আয়েশা সিদ্দিকা হাফিজিয়া বালিকা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক কয় মাস আগে আমরা কয় মাস আগে দেওয়া হয়েছিল 1 বছর আগে
তানে কর্মত তানে নিযুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তান অনেক কার্যকলাপের মাধ্যমে এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া কমিটি সিদ্ধান্ত মতে তানে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এখন বর্তমানে আমরার ওই যে রিসিট বুক যারা এই রিসিট বুকের মাধ্যমে কালেকশনের মাধ্যমে যাই হোক আমরা করার সময় আমরা কিছু রিসিট বুক অনাদায় রয়ে গেছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছি রিসিট বুক বাদ দেবার জন্য, বাতিল করার জন্য। তৎসঙ্গে আমরা নতুন রিসিট বুক ছাপানো হবে এবং কমিটির সভাপতি এবং সম্পাদকের কন্ট্যাক্ট নম্বর দেওয়া হবে, আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন, বুঝতে পারবেন। আজ শিলচর শ্মশানকালী মন্দিরের ভক্তবৃন্দ দ্বারা মার প্রসাদী শাড়ি শিলচর রামকৃষ্ণ মিশন, শিলচর ভারত সেবাশ্রম এবং শিলচর পৌরসভার কর্মীদেরকে বিতরণ করা হয়েছে শিলচর শ্মশানঘাট মন্দির প্রাঙ্গণে। মিউনিসিপ্যালিটি থেকে লেবার যারা তাদেরকে আমরা এখান থেকে শাড়ি বন্টন করে থাকি। সেই শাড়ি বন্টনের টুকাগুলি মিউনিসিপ্যালিটি থেকে বিতরণ করা হয়। বিশেষ করে কনজারভেন্সির দায়িত্বে যিনি আছেন উনি এই টুকাগুলো বিতরণ করে থাকেন স্টাফদের মধ্যে। সেই হিসাবে আজকে আমরা এখানে মায়ের প্রণামী শাড়িগুলো সেই মিউনিসিপ্যালিটি স্টাফদের পরিবারের কাছে আমরা তুলে দিচ্ছি মন্দির কর্তৃপক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর জানি আপনারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম দেন, এবার কী করছেন? এবারও আমাদের সেই পরিকল্পনা আছে। রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমে আমরা আমাদের যা শাড়ি থাকবে এই বিতরণের পর সেই শাড়িগুলোর একটা অংশ আমরা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের হাতে তুলে দেব। ওনারাও প্রতিনিয়ত জনসেবা করে থাকেন, বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শাড়ি বন্টন করে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে অনেক সময় দেখা যায় বিপর্যয় ঘটে, সেই সব স্থানে ওনারা বন্টন করতে থাকেন। যেহেতু আমাদের এই কমিটিটি এক টেম্পোরারি কমিটি, তাই সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা এই শাড়ির একটা অংশ আমরা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের হাতে তুলে দিই। এই প্রণামীর বাক্সটা কি ভাঙা হয়ে গেছে? এবার গতকালকে আমাদের প্রণামীর বাক্সটাও আমরা খুলেছি, খুলে 5 লক্ষের অধিক আমরা প্রণামীর বাক্স থেকে অর্থ সংগ্রহ করতে পেরেছি, যা আগামী দিনে 1 বছর যাবৎ এই শ্মশানঘাটের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে ব্যবহৃত হবে। ড্রিম সেলিব্রেশন, শান্ত সুরদাস আই কেয়ার সেন্টার এবং অলাভজনক সংস্থা সক্ষমের সহযোগিতায় সম্প্রতি তরানীমোহন দাস লস্কর একাডেমি হাই স্কুলে একটি বিনামূল্যে চোখের যত্ন শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল স্থানীয় সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে প্রয়োজনীয় চোখের পরীক্ষার সুবিধা প্রদান এবং চোখের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। শিবিরে বিভিন্ন বয়সের ব্যক্তিরা বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা, পরামর্শ এবং মৌলিক চিকিৎসা পেয়েছেন। এর ফলে অংশগ্রহণকারীরা বিনামূল্যে প্রয়োজনীয় চোখের যত্ন পরিষেবা পেতে পেরেছেন, যা দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা প্রাথমিকভাবে শনাক্তকরণ ও প্রতিরোধে সহায়ক হয়েছে। ড্রিম সেলিব্রেশন, শান্ত সুরদাস আই কেয়ার সেন্টার এবং সক্ষমের অভিজ্ঞ পেশাদার ও স্বেচ্ছাসেবকরা তাদের দক্ষতা দিয়ে উপস্থিতদের চোখের স্বাস্থ্য ও প্রতিরোধমূলক যত্ন সম্পর্কে শিক্ষিত করেছেন। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমরা ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা আই ক্যাম্প করানো হয়েছে তরুণীমোহন লস্কর হাই স্কুলে, যেখানে 50 জন স্টুডেন্টসদেরকে আমরা দেখেছি। এখানে ডক্টরসরা ছিল। আমরা সন্ত সুরদাস কমিটি আই ক্লিনিক সেন্টার ওদের সাথে আমরা অ্যাসোসিয়েট করেছি। তো ওরা আমরা দুজনে মিলে এখানের মধ্যে স্টুডেন্টসদেরকে দেখাচ্ছে। তো এখনও দেখছে, আপাতত এখনও শেষ হয়নি। তো আমার সাথে আছে আমাদের অ্যাসোসিয়েশনের যে আই কেয়ার সেন্টার, উনি আছে, কিছু বলবেন। নমস্কার, আমরা তো এইভাবে ক্যাম্প করিয়ে যাচ্ছি। আর এবং আপনাদের যদি কারোর চোখের সমস্যা থাকে তাহলে আপনারা মেহেরপুর শিবালিক পার্ক সন্ত সুরদাস আই কমিউনিটি সেন্টারে আসতে পারেন। একদম খুব অল্প মূল্যে আপনারা এখানে চিকিৎসা করিয়ে যেতে পারেন। আমাদের এখানে চশমা অ্যাভেলেবেল আছে এবং ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আপনারা এখানে আসতে পারেন এবং আপনারা যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনারা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করবেন, তাহলে ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।
সোনাই শুরু হচ্ছে মেগা এমএলএ কাপ। সাজু ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 26 নভেম্বর থেকে সোনাই NGHS স্কুলের খেলার মাঠে 6 ওভারের 8 এ-সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। সন্ধ্যা 5টা থেকে খেলা শুরু হবে। রবিবার রাতে সোনাই মাঠে এক সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্টের প্রস্তুতি তুলে ধরেন আয়োজকেরা। সাজু ফ্যান্স ক্লাবের সভাপতি তথা সোনাই পৌর সদস্য নূর আহমেদ বড়বইয়া, কার্যকরী সভাপতি জুনুবাবু লস্কর, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, সাহার বড়বইয়া, সুফিয়ান লস্কররা বলেন, দীর্ঘ কয়েক বছর পর সোনাইয়ে বড় ধরনের ওপেন ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রবেশ ফিস থাকছে 500 টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ 40,000 টাকা সহ ট্রফি দেওয়া হবে। রানার্স আপ দলকে নগদ 20,000 টাকা সহ ট্রফি প্রদান করা হবে। তাছাড়াও থাকছে প্লেয়ার অব দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, লম্বা 6, বেস্ট ক্যাচ সহ আরও অন্যান্য ট্রফি। প্রতিযোগিতায় বিভিন্ন প্রান্ত থেকে দল অংশগ্রহণ করবে বলে আশাবাদী আয়োজকেরা। প্রতিযোগিতাটি উপভোগ করতে দর্শকদের আহ্বান জানানো হয়েছে। কাছাড় জেলা বা কাছাড়ের বাইরে থেকেও যেহেতু কোনো বার নেই, সুতরাং নাইট টুর্নামেন্ট এবং এটা একটা সাকসেসফুল টুর্নামেন্ট যাতে হয়। যদিও খেল মহারণ এখন চলছে, ইনবিটুইন খেল মহারণ কিছুটা গ্যাপ আছে। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে এই ব্যাপারে এবং এই গ্যাপটাকেই ব্যবহার করতে চাইছি। তো যাই হোক, আমরা আশা করছি ভালো একটা টেনিস বল টুর্নামেন্ট হবে এবং দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসবে। প্রাইজ মানিও খুব ভালো প্রাইজ মানি, 40,000, 20,000 এবং তারপরেও বিভিন্ন বেস্ট প্লেয়ার, বেস্ট উইকেট কিপার ইত্যাদি অনেকগুলো মূল্যবান প্রাইজও আছে এখানে। সেই সুবাদে আমরা আশা করছি সোনাই মাঠ তো পরিচিত মাঠ, খুবই যোগাযোগের ভালো একটা কানেক্টিভিটি আছে এবং সেটার অর্গানাইজার নূর আহমদ এখানে আছেন, কর্মকর্তা আছেন। আমাদের অল্পদিন আগে আমরা দেখেছি কচুদরমে খুব হাইট তুলেছেন আমাদের জিনুবাবু ফ্যান্স ক্লাব। আমাদের পূর্বাঞ্চল থেকেও অনেকগুলো টিম আসবে আশা করি এবং জমজমাট খেলা হবে। আমি আশা করি খেলা যেখানে আছে আমরা সেখানে থাকি এবং খেলাটাকে এনজয় করি এবং এটা একটা ভালো টুর্নামেন্ট এবং ভালো সময়ে হচ্ছে। আমি আশা করি মেঘ বৃষ্টি তো খুব একটা নেই এবং দূর দূরান্তের টিম আসলে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। ধন্যবাদ আপনাদের। খবর শেষ করার আগে আজকের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। হাইলাকান্দি সফরে আসছেন অখিল, কালো পতাকা দেখাবেন বিক্ষুব্ধরা। সংস্কারের অভাবে বেহাল মহাসড়ক ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। জমি বিবাদের জেরে নৃশংস খুন, 5 ব্যক্তির যাবজ্জীবন হাইলাকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।